বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আমিন। বেসিক একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রত্যেকদিন একই লিঙ্কে ক্লাসটা হয়, বুঝতে পারছো? আর ক্লাসটা হয় 40 মিনিট, এখন থেকে 40 মিনিট ক্লাসের তো বেশি তো আর হবে না। তো যেহেতু ক্লাসটা 40 মিনিট একই লিঙ্কে হয়, তোমরা ওই যখন টাইম হবে ওই টাইমে জয়েন করে ফেলো আর কি। তোমরা একটু লাইনে থাকো, আমার একটা বড় কল আসছে, তো কি লিভ নিবা না, লাইনে থাকো। হ্যাঁ, রেকর্ডিং অন করে। কর্নেল মুস্তাফিজ ভাই ফোন দিছিল, উনি হচ্ছে আমার যে জার্নালটা, সেকেন্ড যে জার্নালটা লিখছি না, এটা উনি রিভিউ করছে আর কি, একটু মানে দেখি একটু রিভিউ করে দিছে আর কি। এখন হচ্ছে এটা আমার স্যারও একটু রিভিউ দিছে, এখন এটা কারেকশন করে আমরা হচ্ছে একটা সাইন্টিফিক জার্নালে সাবমিট করবো আর কি। ওই যে ওই দিন দেখাইলাম তোমাদের কাজটা আর কি, ওইটা পেপার লেখা শেষ হয়ে গেছে, আমি আবার আরেকটা জার্নাল লিখতেছি। মানে আমি তো নিজে স্টুডেন্ট, মানে আমার দিকে পড়ালে আর কি বিশাল একটা চাপ যেতেছে। যাই হোক, আমার এখানে আহ কয়েকজন কর্নেলের সাথে পরিচিত আর কাছে, ওনারা আমার আচ্ছা অনেক ভাইয়া, আমার না একটা অফ টপিক কথা ছিল। মানে অফ টপিক পড়া নিয়ে, এবার অফ টপিক আর কি। বলো। আচ্ছা ভাইয়া, সেট কি আপনার মানে ক্লাস 9-10-এ অথবা 11-এ দেওয়া যায় না, সেট এক্সাম? হ্যাঁ, দেওয়া যায়। আমার স্টুডেন্ট যেটা এমআইটি তে গেছে, সে তো তোমার 11-এ সেট দিছে। ও, সে 11-এ সেট দিয়ে ইন্টার থাকতে সেট দিছে, সেট দিয়ে তোমার সেটে অনেক ভালো স্কোর করছে পরে। সে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতেই তোমার এমআইটি স্কলারশিপ পেয়ে গেছে, ফুল ফান্ডেড ইন্টার স্কলারশিপ। ফার্স্ট ইয়ারে থাকতেই? হ্যাঁ, ভাই কত লাগে মার্ক একটু বলবেন? এটা ওর থেকে জানতে হবে ও কত মার্ক পাইছে আর কি। তো ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, যেমন ও হচ্ছে তোমার ব্রুঞ্জ পাইছিল আর কি কাতারে যে ভাই আমি কয়দিন পর হচ্ছে ইয়াতে যাচ্ছি, কোরিয়াতে যাচ্ছি, তাই বললাম আর কি আপনারে। ফিজিক্স ফিজিক্স যে অলিম্পিয়াডটা হয়েছিল, ওইটাতে তোমার হচ্ছে সে ব্রোঞ্জ পাইছিল আর কি। এই জন্য হচ্ছে, ও ও যাইতে পারছে আর কি, আদারওয়াইজ তো যাইতে পারতো না। মানে ওর হ্যাঁ অনেকগুলা। হ্যাঁ, মানে ওখানে গেলে, এমআরইতে গেলে ইয়া লাগে, নিম্নে হচ্ছে আপনার তিনটা ইয়া লাগে, ব্রোঞ্জ মেডেল লাগে, অথবা একটা ইয়া লাগে, গোল্ড মেডেল লাগে, হ্যাঁ, আর বাংলাদেশে দুইটা সিলভার মেডেল। বাংলাদেশে মনে হয় একটা গোল্ড পাইছিল। আবার এরকমই মানে ওর এই ক্রাইটেরিয়া গুলো ছিল আর কি। এই কারণে যেতে পারছি, নাহলে পারতো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার সাথে পরে বিস্তারিত কথা হবে, হ্যাঁ? আমরা আবার শুরু করি। জি ভাই। দেখো, আমরা এই টপিকসটাতে যা যা শিখবো আর কি, মানে খুবই সিম্পল। তোমরা কাজের ব্যাপারে এগুলো পারো, তারপর হচ্ছে জাস্ট একটু ডিসকাস করবো আর কি, ফ্রেন্ডলি ডিসকাস করে শিখে ফেলবো। যে আমরা কাজ কি, কাজের প্রকারভেদ কি, এটা শিখবো। এই টপিকটাই যে কাজ, তারপর হচ্ছে এই যে ক্ষমতা, তারপর হচ্ছে এই শক্তি, এটা আবার ইন্টারেও আছে, বুঝতে পারছো? এটা আবার কোথায় আছে? মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? মেডিকেল আছে তোমার, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তারপর তোমার বুয়েট এডমিশন টেস্টে আছে, মানে সব জায়গাতে আছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার গুলো একটু ইম্পর্টেন্ট, মানে একটু মানে ভালো করে পড়া উচিত আর কি। তো আমরা এত ডিপলি পড়বো না এখন, কারণ হাতে তো সময় নাই, বা যারা নাইনে আছে এর জন্য বেশি ডিপলি পড়তে গেলে সমস্যা। কাজের প্রকারভেদ দেখবো, কাজের উদাহরণ দেখবো, কাজ রিলেটেড রাশিমালা দেখবো, যে পার্ট 1-এ। পার্ট 2-তে আমরা দেখবো ক্ষমতা, ক্ষমতার প্রকারভেদ, মানে ক্ষমতার সূত্র, শক্তি, তারপর কর্মদক্ষতা, এগুলো দেখবো আর কি। আর তারপরে সবগুলোর একটা সমন্বয় দেখবো আর কি, এটা হচ্ছে পরে আর কি। তো দেখো যে কাজ জিনিসটা আসলে সংজ্ঞাটা কি। কাজ জিনিসটার সংজ্ঞাটা হচ্ছে যে, তোমাদেরকে যদি বলি আর কি, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের যে গুণফল, তাকে কাজ বলে। এই সংজ্ঞাটা এখানে যেভাবে লেখা আছে এইভাবে তোমরা খাতায় নোট করবে আর কি। কি বলতেছে যে, কাজ মানে হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। তাহলে আমি কোনো একটা বস্তু নিলাম, দেখো মনে করো আমি এখান থেকে কোনো একটা বস্তু নিলাম। তো বস্তু বস্তু নেওয়ার পরে, এটাতে তো বস্তু নাই, বস্তু কই আছে? দাঁড়াও, একটু ওয়েট করো। নিয়ে কি? হ্যালো, কি হয়েছে? একজন লিভ নিছে? বাকিরা কি শুনতে পাও? জি ভাইয়া। ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ কাফি। দেখো, এটা একটা বস্তু, এটা কি একটা বস্তু? ঠিক বস্তু। আছে? এই বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করতেছি। মানে এটা ফিজিক্স হচ্ছে পুরো বুঝার বিষয়। এরপরে যে সমীকরণটা মুখস্থ করবা। এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করতেছি, বলটা হচ্ছে এফ। বুঝতে পারছো? এফ বল প্রয়োগ করার কারণে এটার যে সরণ, এই সরণটা হচ্ছে এস। মনে করো এটা এস দূরত্ব সরে গেছে, মানে এদিকে কত দূরত্ব গেছে? এস এস দূরত্ব। দূরত্ব। এস দূরত্ব সইরা সে এখানে এসে পৌঁছাইছে। মানে এখান থেকে শুরু হয়েছে, তো এসে মনে করো এস দূরত্ব সইরা এখানে এসে পৌঁছেছে।
বুঝলে? কাজ জিনিসটা কি, মানে নর্মাল কথায় আগে ছিল বস্তুটা এখানে, আর এখন বর্তমানে হচ্ছে কি, এখন হচ্ছে এস দূরত্ব সেটা হচ্ছে এখানে। এটা কাজ হচ্ছে, কাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ ইন্টু এস, এফ ইন্টু এস। কোন বস্তুর উপর বল এবং বলের পরে তার যে স্মরণের উপাংশ, এটাকে কাজ বলে। স্মরণের উপাংশ কি, এটা শুনলে একটু কঠিন মনে হইব, আর আপাতত এটা বুঝো যে এই কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং এই বলের কারণে এর যে পরিমাণ স্মরণ ঘটে, তাকে কি বলে? কাজ বলে। এখন তুমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, বাট এটা লড়ে নাই, মানে এটা স্থান পরিবর্তন করছে না, মানে এসটা হয়েছে না আর কি, যেখানে আছে এখানে দাঁড়ায় রয়েছে। মনে করো তানজিবুল বসে রয়েছে, এর হকতে ধাক্কাইতেছে, বাট হে কি যেখানে আছে এখানে বসে রয়েছে, তাহলে তার স্মরণের পরিমাণ কত হইব? সে কতটুকু সরছে, যেখানে আছে এখানে বসে থাকলে তার স্মরণের পরিমাণ কত? কত বলো তো? তানজিবুল রে ধাক্কাইতেছে, ধাক্কাইলে সে যে জায়গায় আছে এই জায়গায় বসে রয়েছে, বসে থাকলে তার স্মরণের পরিমাণ কত? শূন্য। ভেরি জিরো। গুড, সাবাস। শূন্য। তাহলে স্মরণ যদি শূন্য হয় তাহলে কাজ কত হইব? কাজও শূন্য হইব। কাজও কি হইব? শূন্যই এর হবে। কাজও শূন্য হইব। কারণ আমি ধাক্কা দিছি তানজিবুলকে পিছন দিয়া, তানজিবুল যাইতেছে সামনের দিকে, মানে আমি যেদিকে ধাক্কা দিছি, মনে করো এই বস্তুটারে আমি ধাক্কা দিছি এদিক দিয়া, তাহলে বস্তুটা যাচ্ছেও তোমার মনে করো এইদিকে, মনে করো আমি পিছন যেদিক দিয়ে ধাক্কা দিছি বস্তু যাচ্ছে এদিকে, তাহলে কাজটা হইবে ধনাত্মক কাজ। কাজটা কি হইব? ধনাত্মক। বুঝছো? পজিটিভ। আর আমি বস্তুটারে ধাক্কা দিছি হচ্ছে পিছন দিয়া, আর বস্তুটা যাইতেছে উল্টা দিকে, মানে স্মরণটা এদিকে না দিয়ে স্মরণ হইতেছে এদিকে, মনে করো উল্টা দিকে আমি। আর আমি বল প্রয়োগ করতেছি হচ্ছে এদিকে। বল যেদিকে, স্মরণ যদি তার বিপরীত দিকে হয়, তখন কাজটা কি হইব? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু মাইনাস এস। বুঝতে পারছো? স্মরণটা তার বিপরীত দিকে। বুঝছো? তাহলে মাইনাস এফ এস, তাহলে কাজটা হবে ঋণাত্মক। যদি স্মরণটা বিপরীত দিকে হয় তখন কাজটা কি হবে? ঋণাত্মক। ঋণাত্মক। আর স্মরণটা যদি বলের দিকে হয় তাহলে কাজটা হচ্ছে কি? ধনাত্মক। বুঝে ধনাত্মক। গেছো? মোটামুটি আমরা এখানে পড়ে এসেছি, এখন তুমি যে কোনো একটা কোশ্চেন পড়লে বুঝতে পারো যে এখানে আসলে ঘটনা কি ঘটতেছে। ঠিক আছে? যেমন ঘর্ষণ, এখানে একটা উদাহরণ দিছে ঘর্ষণ। আমি সিরিয়ালি পড়াইতেছি না, আমি জাস্ট বেসিক, মানে ফিজিক্স হচ্ছে বুঝার বিষয়, তুমি যত বুঝা লাইবা তুমি যেখান থেকে রিডিং করবা যাই করবা বুঝবা। যেমন ঘর্ষণ, ঘর্ষণ জিনিসটা কি, আমরা ধাক্কা যেদিকে দিই ঘর্ষণ বলকে কি করে তার বিপরীত দিকে কাজ করে না? ঘর্ষণ কি করে? টান্দা ধইরা রাখে। আর আমি কি করতেছি, ঘর্ষণের বিপরীতে কি করতেছি, ধাক্কায় একটা জিনিসকে ঠেলা নিতেছি। যেমন এই মেজেটা, এই মেজেটা কি করতেছে, ঘর্ষণ বল দিয়া কি করছে, বস্তুটা ধরে রাখতেছে, আর আমি এফ বল প্রয়োগ করে বস্তুটার কি মেজে থেকে সরাইতেছি, সরাইতেছি কিনা? তাহলে ঘর্ষণ বলটা কি হইব? বলের প্রয়োগের বিপরীত দিকে। ঘর্ষণ বলটা কি হইব? বলের প্রয়োগে বলের প্রয়োগের বিপরীত দিকে। বিপরীত দিকে। দেখছো? বল প্রয়োগ করতেছি এদিকে, আর ঘর্ষণ বল কিন্তু তার উল্টা দিকে। বুঝতে পারছো? উল্টা দিকে। ঠিক আছে, উপরের দিকে এবং এইদিকে আর কি, মানে তার বিপরীত দিকে। এই জন্য ঘর্ষণ বল হলো কি ঋণাত্মক, কারণ ঘর্ষণ বল হচ্ছে বিপরীত দিকে। আর তুমি যে বলটা দিয়ে টানতেছো, মানে তুমি টাইন না বস্তুটা এদিকে নিয়ে যেতেছো, এটা কি পজিটিভ। এই ঘর্ষণ বল ছোট হাতের এর দিয়ে লাগছে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। তাহলে কাজের সংজ্ঞাটা কি, আবার বল, দেখো কাজের সংজ্ঞাটা কি। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলে? কাজ বলে। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি বা আদিক রাশি। বুঝতে পারছো? এটা কি দিয়ে প্রকাশ করা হয়? ডাব্লিউ দিয়ে। কিন্তু এখন আসো যে এটা যে একবার এই যে এইভাবে কয়ে ফেলা যাবে এটা এখানে না। 3 মিনিট স্কুলে অনেক কাহিনী কুহিনী দিয়ে বুঝাইছে। যেমন দেখা যাচ্ছে যে এখানে একটা এ বিন্দুতে একটা বস্তু ছিল। ঠিক আছে? তখন বুঝো যে কাজ জিনিসটা বুঝতে হলে এরা কি করতে হবে, একটা বস্তু এ থেকে বিতে গেছে আর কি, এই অবস্থান থেকে বিতে গেছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে কাজ কি হইব? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। কিন্তু কাজ বলতে এখানে আমাদের বই, তোমাদের বই নর্মালি বুঝেছে বল এবং অতিক্রান্ত দূরত্ব গুণফল দিয়ে কাজ বুঝাই ফেলছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইস দিয়ে। কিন্তু মানে ইন্টারে যখন যাইবা তখন এই জিনিসটা বলবে না। তখন ওরা যে জিনিসটা বলবে আর কি, যে যে স্মরণের গুণফলকে দেখো। স্মরণ কিন্তু একটা ভেক্টর রাশি। স্মরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। তোমরা জানো কিনা স্মরণ যে ভেক্টর রাশি? মনে আছে? জি। স্মরণের সাথে আরেকটা জিনিসের পার্থক্য ছিল, এটা কি বলতো?
সরণ, চ্যাপ্টার 2 তে পড়ছিল সরণ, সরণ কি? সরণ কাকে বলে? মনে আছে কারো? ভাই ভুলে গেছে। ভাই ট্রুলি বলতে ভুলে গেছে হুম। আমি। কোনো বস্তুর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে। কি হ্যাঁ 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 সরণ হ্যাঁ, কাকে মনে বলে? পড়ছে। মানে কোনো বস্তু নির্দিষ্ট দিকের মানে গতিপথ পরিবর্তন হওয়াকে স্মরণ বলে। তার অবস্থান পরিবর্তনকে মানে সরণ, মানে এখানে কি আছে? দিক আছে, কি আছে? দিক আছে। সরণ হচ্ছে একটা ভেক্টর দিক রাশি। আছে। ভেক্টর রাশি, বুঝতে পারছো? আর এখানে খেয়াল করো, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আর বল, বলও কি রাশি? বল, বল, ফোর্স, এফ, এটাও কি রাশি? এটা কিন্তু একটা ভেক্টর রাশি। বলও কি রাশি? ভেক্টর রাশি, বুঝতে ভেক্টর পারতেছো? রাশি। হম হম। তো কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি সরণ ঘটে, হ্যাঁ, এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। তাহলে কাজের মধ্যে যদি আমি কাজ, এটা বুঝাইতে চাই, মানে এদের সংজ্ঞা অনুসারে ডাব্লিউ হচ্ছে এফ, একটা ভেক্টর রাশি, গুণ আরেকটা কি ভেক্টর রাশি, এস একটা কি আরেকটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির গুণফল হচ্ছে, এটা হচ্ছে ডট গুণ। এই গুণটাকে কি গুণ বলে? কি? স্ক্রিন শেয়ার করতে গেছে কে? এটা কি জানা সাউন্ড হইলো, বুঝলাম না। হ্যালো, সব কি ঠিক আছে নাকি কোনো কিছু ঠিক নাই? ভাই ঠিক আছে তো এখন সবকিছু। আপনি কি কোনো উইন্ডো মানে ব্রাউজার ওপেন করে রাখছিলেন কিনা ভিডিওর? তো এখান থেকে সাউন্ড আসতে পারে। আমার এখানে ভিডিও ব্রাউজার, না ভিডিও ব্রাউজার অন নাই মনে হয়। তাহলে যাই হোক, তাহলে তো হতে একটা পারে ইয়ে ব্রাউজার অন থেকে। করা আছে, যেটা ওইদিকে যায় না। একটা ব্রাউজার অন করা আছে, আমি ক্লাসে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, তাহলে দেখো, বল, দুইটা ভেক্টর রাশির গুণফল হচ্ছে কি? দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণ। শব্দটার মনে রেখো, কি গুণ? স্কেলার। স্কেলার। স্কেলার গুণ হচ্ছে তোমার কস থিটা। আর যদি ভেক্টর গুণ হয় তাহলে ওইটা কি? সাইন থিটা। কি হইব? সাইন থিটা। তাহলে কস থিটা যখন হয়েছে, মানে দুইটা রাশি যখন ডট গুণ করে তখন এটা আবার স্কেলার হয়ে যায়, তখন আর এটার মধ্যে ভেক্টর চিহ্ন থাকে না। কি থাকে না? হ্যালো, শুনতেছো? জি ভাই শুনতেছি। মনে, জি ভাইয়া। এফ হচ্ছে একটা বল, এটা একটা ভেক্টর রাশি। এস সরণ, এটাও জি একটা ভাই। ভেক্টর রাশি। দুইটা ভেক্টরের যদি ডট গুণ করা হয়, কি গুণ করছি দেখো তো, এখানে কি চিহ্ন আছে? ডট নাকি ক্রস? ক্রস। এই ডট চিহ্ন দেওয়া আছে, কি কই কি কই? চিহ্ন দেওয়া আছে এখানে? এই চিহ্নটা কি? এই যে আমি তীর, ডট, এফ ডট এস। এটা না এফ ডট। ডাব্লিউ ইকুয়াল টু। হ্যাঁ, হ্যাঁ। আমি ইয়া দিয়ে রাখছি না, কার্সর দিয়ে রাখতেছি না, এই যে কার্সর দিয়ে ঘুরাইতেছি না। ডাব্লিউ ইকুয়াল কই টু এফ কার্সর? ডট। আমি তো কার্সরে দেখি না। কার্সরটা দেখা যায় না, না? না। ও, এমন মনে দেখা যাবে। এমন কি কার্সর দেখা যায়? না, এখনো দেখা স্টিল যায় না, না। সত্য কথা। আচ্ছা ঠিক আছে, তো দেখতে কোনো ধরো, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, বুঝছি, আমি লিখে লিখে রেখে দিয়েছি। ডাব্লিউ ইকুয়াল টু, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এখানে কি আছে? হ্যাঁ। ডট আছে না? তো দুইটা, জি ডট আছে। দুইটা ডট হচ্ছে কি, এটা বলে স্কেলার। দুইটা ডট গুণের হচ্ছে cos থিটা হয়। আর যদি এরকম হইতো, দুইটা ক্রস গুণ হইতো, তাহলে কি হইতো? সাইন থিটা হইতো। কি হইতো? সাইন থিটা। সাইন সাইন থিটা। থিটা। মনে করো যদি ক্রস গুণ হইতো তাহলে হইতো সাইন থিটা আর কি। তাহলে এখানে বলছে কি জানো? এফ ডট এস, মানে দুইটার ডট গুণন, কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই দিকে বল হলে, মানে বলের যে সরণের যে উপাংশ, এই উপাংশটা মূলত হচ্ছে cos থিটা হয়। বুঝতে পারছো? এখানে ঠিক মতো সংজ্ঞাটা দিছে না। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরানোর যে উপাংশ তাকে কি বলে? কাজ বলে। উপাংশটা হয় এফ ডট এস। তো এফ ডট এসটা হচ্ছে cos থিটা, এই উপাংশটা হচ্ছে এস cos থিটা। বুঝতে পারছো এটা কিভাবে হয়? দেখো, এখানে বোঝার চেষ্টা করো। এখানে এফ বল প্রয়োগ করছে একটা বস্তুর উপরে, প্রয়োগ করে সে বলতেছে এস পরিমাণ সরণ করছে, এক্স এর পরিবর্তে ধরো এস পরিমাণ সরণ করছে। ওইটা একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তাহলে কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে বল ইনটু বলের দিকে বল সরণের ইন্টু উপাংশ, বলের দিকে সরানোর। এফ ডট
এফ এস, এই যে এফ এস, বুঝতে পারছো? এফ ভেক্টর এস, বুঝছো? এটারে যদি আমি বলের দিকে উপাংশ আকারে লিখি তাহলে আমরা এটা লিখতে পারি, wait করো। আমি যদি উপাংশ আকারে লিখি তাহলে আমি লিখতে পারি এফ এস কোস থিটা, কোস থিটা। এখন খেয়াল করো, এই একটা সরল রেখা বরাবর কস কত ডিগ্রি? একটা সরল রেখা, এই যে এ থেকে বি, এটা তো একটা সোজা সরল রেখা, এই রেখা বরাবর কস কত ডিগ্রি? মানে ভূমি বরাবর, এই যে ভূমি বরাবর, ভূমি বরাবর কস কত ডিগ্রি? এক্স অক্ষতে কস, কস কত ডিগ্রি? আর ওয়াই অক্ষতে কস কত ডিগ্রি? এক্স অক্ষ, এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ হচ্ছে এটা। এখানে তো এবি সরল রেখাটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষতে কস কত ডিগ্রি? জানো কিনা? এক্স অক্ষতে হচ্ছে কস থিতার মান হচ্ছে 0 ডিগ্রি। থিতার মান কত এক্স অক্ষতে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর ওয়াই অক্ষতে থিতার মান কত? 90 ডিগ্রি। ওয়াই অক্ষ, 90 ডিগ্রি। বুঝতে পারছো? আর বিপরীত দিকে এখানে থিতার মান কত? -180 ডিগ্রি, বুঝতে পারছো? আর এদিকে থিতার মান কত? 270 ডিগ্রি। -180 না, 180 ডিগ্রি। আমি যদি ঘুরতে থাকি আর কি, এটা হচ্ছে 270 ডিগ্রি। আবার ঘুরে এখানে আসলে হচ্ছে 360 ডিগ্রি, এরকম আর কি। তো যেহেতু একই সরল রেখা বরাবর যাইতেছে, এখানে cos থিতার পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান কত? 1। cos 0 ডিগ্রির মান কত? 1। 1। তাহলে এই দেখো এফ এস cos থিতাটা যেহেতু cos, এফ এস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান যেহেতু 1, সুতরাং কৃত কাজ কি দিব? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু কি দিব? এফ এস। তখন প্রশ্নের মধ্যে যদি এটা বলে দেয় যে না, সরণটা এরকম সরল রেখা বরাবর হইছে না, সরল রেখা বরাবর না হয়ে এটা কি হয়েছে জানো নি? এটা 30 ডিগ্রি কোণে সরে গেছে। কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে সরে গেছে। মনে করে এ থেকে বি এভাবে 30 ডিগ্রি কোণে সইরা এখানে আসছে। মনে করো বি প্রাইম একটা পয়েন্টে আসছে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে সরে, বুঝতে পারছো? এস। তখন কিন্তু আর এইভাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস লেখা যাবে না। কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস লেখা যাবো? সরল রেখা হইলে না। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস লেখা যাবে। তখন লিখতে হইব, যখন 30 ডিগ্রি কোণে সরছে তখন লিখতে হইব এফ এস কস 30 ডিগ্রি। কস কত ডিগ্রি? কস 30 ডিগ্রি। তাহলে এফ এর মান যদি 10 নিউটন হয়, বুঝতে পারছো? আর সরণ যদি কি হয়? 5 হয়। আর cos 30 ডিগ্রির মান তো তোমরা জানো, cos 30 ডিগ্রির মান কত? 10 × 5। এটি জানো কিনা cos 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রির মান কত? হুম, ধরে নাও cos 30 ডিগ্রি মান হচ্ছে 1/√2। কত? 1/√2। তাহলে উত্তরটা হইব 50/√2। বুঝতে পারছো? একক হচ্ছে জুল। মানে তখন এই এফ এস এর জায়গা ইয়াটা দিতে হবে, মানে থিতা দিয়ে অঙ্কটা করতে হবে আর কি। এই ধরনের অঙ্ক তোমার মেডিকেল বেশিরভাগ কোশ্চেনটা আসে হচ্ছে 30 ডিগ্রি না দিয়া প্রশ্নের মধ্যে দিয়ে রাখে থিতা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কত ডিগ্রি দিয়ে রাখে? 60 ডিগ্রি। তখন ষাট তোমার ডিগ্রি হ্যাঁ, তখন বের করতে বলে এফ এস cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে 10 যদি থাকতো, এফ এর মান, এস এর মান যদি থাকতো 5 ইন্টু হাফ, তাহলে তো 25 নিউটন। আর যদি 30 ডিগ্রি দিয়ে থাকে তাহলে √2। 1/√2 নাকি? আমার মনে হয় নাই। ওয়ান না, বাই রুট টু হবে না? না, ওয়ান বাই এফ, রুট টু হচ্ছে 45 ডিগ্রির মান। হ্যাঁ হ্যাঁ 45, আর ইয়াটা এখন কিসে? cos 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রি মানে ধান দেখতেছি আমি। তুই দেওয়ান লাগে গেলে 10 এ 4 স্টুডেন্ট cos 30 ডিগ্রি মান পারো না? আর না, ক্যালকুলেট দিয়ে বসায় ফেলি, এই কারণে কিছু করা লাগে না। হুম, 1/√2 যা, 1/√2 না তো, রুট 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 ওভার 3/√3/2।
হ্যাঁ, মনে হয়েছে। 35 ডিগ্রি মান হচ্ছে √3/2। তোমার দেখতে হবে না। 50 × √3/2। আচ্ছা, এটা বললে পারা লাগবে না, এই সিম্পলটা দেখো, যে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ দিলে 25 নিউটন, এইভাবে হইব আর কি। আমি অনেক কিছু বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। মানে বাস্তবে আছে না অনেক সময় এরকম দেওয়া থাকবে, তবে এসিসি তে এটা থাকার সম্ভাবনা কম, ইন্টারে থাকবে এরকম আর কি। কসটা দিয়ে কিভাবে করবে আর কি। এই যে দেখো, নির্দিষ্ট একটা কোণ থিতা কোণে সরছে, আগে তো বলছো এক্স এদিকে গেছে, এই এক্স এর দিকে যখন গেছে তখন থিতা কত, শূন্য। এখানে থিতা কত, শূন্য। কিন্তু এখানে তো থিতার একটা মান আছে, বুঝতে পারছো কি না? মনে করি এই মানটা হচ্ছে, যতই হোক একটা মান তো আছে, তাহলে এখানে যখন এই বরাবর হবে বস্তুটা, যখন এফ বল প্রয়োগ করার পরে সি বিন্দুতে যাইবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তখন হইব এফ এস কস থিটা। এই জিনিসটা মাথায় রেখো। তাহলে বল বাই করতে হলে এফ এর মান বসাই দিব, এস এর মান বসাই দিব, কস থিটা থিতার মানও বসাই দিব। দেখো এই জিনিসটা এরা বের করছে, যে এবিসিডি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছে, ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। তো আমরা জানি অতিভুজ সমান অতিভুজ হচ্ছে, এখানে অতিভুজ কত, এসি। এসি অতিভুজ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর এটা হচ্ছে কি, ভূমি, এটা হচ্ছে ভূমি, এডি হচ্ছে ভূমি, হুম। এটা হচ্ছে অতিভুজ। আর এটা হচ্ছে কি, লম্ব। এটা কি, লম্ব। 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 তাহলে তুমি যে সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, থিতা সূক্ষ্মকোণের সাপেক্ষে এই সূক্ষ্মকোণটা কত, থিতা। ও থিতা সূক্ষ্মকোণের সাপেক্ষে কস থিতা সমান সমান কি লেখা যায়, এডি বাই এসি। দেখো, এখান থেকে দেখায় তোমার, এখান থেকে দেখো এডি এডি, এই যে এই পাশটা এডি, উপরে যদি এডি নেই আর কি, আর নিচে যদি কি নেই, এসি নেই, এডিটা কি, ভূমি। আর নিচে কত, এসি, অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি, কি থিতা বলো তো, কস থিতা। ভূমি বাই অতিভুজ মানে কস। কি, কস থিতা। ঠিক আছে। অর্পিতা। তো আর অতিভুজ সমান সমান কি হতো, এডি ইন্টু এসি, এডি ইন্টু, সরি, এসি ইন্টু কস থিতা। অতিভুজ সমান সমান কি হইব, মানে অতিভুজ কত, এডি। না, সরি সরি, আমি ভুল করতেছি। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিতা, তাহলে ভূমি সমান সমান, ভূমি সমান সমান হচ্ছে অতিভুজ ইন্টু কস থিতা। তাহলে এসি এর মান কত, এস। আর কস থিতার মান কত, কস থিতায় আপাতত থিতার মান দেওয়া নাই, তাহলে এস কস থিতা। দেখা করো, এই উপাংশটা এডি সমান সমান, মানে ভূমি সমান সমান হচ্ছে এস কস থিতা। এই এস কস থিতাটা এখানে বসাইছে এফ এর সাথে। দেখো একদম সুন্দর করে বুঝাই দিছে। এডি সমান সমান হচ্ছে এসি কস থিতা ইজ ইকুয়াল টু এস কস থিতা, এটাই আমাদের উপাংশ, কিন্তু না, সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিতা। আশা করি বুঝতে পারছো। বলের একক কি, সহজে। আর যদি সহজে বের করতে হয় তাহলে এফ ইন্টু এস দিয়ে বের করা যায়। সরি, কাজ। কাজ দুই প্রকার আর কি। কাজের একটা স্কেলার রাশি। কাজটা কেন স্কেলার রাশি বলো তো, একটু আগে আমি বলছিলাম, কারণ মনে আছে, কাজ কেন স্কেলার রাশি, বলো তো, কি বলছিলাম? বলছিলাম দুইটা ভেক্টর রাশির ডট গুণ স্কেলার হয়, দুটি ভেক্টর রাশির ডট গুণ কি হয়, স্কেলার হয়। স্কেলার হয়। এই জন্য কাজ কি, স্কেলার রাশি। আর দুইটা ভেক্টর রাশির ক্রস গুণ ভেক্টর রাশি হয়। দুইটার ভেক্টর রাশির ক্রস গুণ যদি হইতো তাহলে কি হইতো, তখন হইতো কিন্তু, দুইটা ভেক্টর রাশির ক্রস গুণ যদি হইতো তখন কি হইতো, তখন হইতো, তখন কিন্তু স্কেলার রাশি হইতো না, তখন এটা হইতো ভেক্টর রাশি হইতো। যদি এমন হইতো আর কি, যে দুইটা রাশি আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি, বি। এই এ ক্রস বি, দুইটা রাশি, এটার রেজাল্ট হচ্ছে সি। সিও কি হইব, একটা ভেক্টর রাশি হইব। দুটা ভেক্টর রাশির ক্রস গুণ কি হইব, একটা ভেক্টর রাশি হইব। বুঝছো কিনা? আর দুটা ভেক্টর রাশির ডট গুণ কি হইব, একটা স্কেলার রাশি হইব। স্কেলার রাশি মান আছে, দিক নাই। বলের দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ, আর বলের বিরুদ্ধে কাজ হচ্ছে ঋণাত্মক কাজ। দেখো, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ, এবং দেখো বাকিগুলো জিনিস চিনবো। And ধরো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, একটা বস্তু উপর থেকে পড়ে যেতেছে, একটা বস্তু উপর থেকে কি হচ্ছে,
খেয়াল করো, একটা বস্তু উপর থেকে পড়ে যাচ্ছে। একটা বস্তু দেখো টেবিল থেকে পড়ে যাচ্ছে, তাহলে এটা কি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়তেছে না? কিসের প্রভাবে নিচে পড়তেছে? অভিকর্ষ। অভিকর্ষ বলের প্রভাব। অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলের প্রভাবে, তাহলে এটা কি, এটা হচ্ছে ধনাত্মক কাজ। বুঝতে পারছো? আর একটা বস্তু খেয়াল করো, আমি নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে উঠাইয়া উপরে রাখতেছি। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বলের বিপরীতে গিয়ে আমি কাজ করতেছি না? তখন এটা কি, ঋণাত্মক কাজ। দেখো, যদি বল প্রয়োগের ফলে প্রয়োগ বিন্দু, বলের বিপরীত দিকে যায় এবং বলের বিপরীত দিকে সরণ হয়, তখন সেটা কি হয়েছে, ঋণাত্মক কাজ। যেমন এখান থেকে উঠাইয়ার উপরে নিয়ে রাখছে। দেখো, বলের দিকে কাজ হলে সেক্ষেত্রে সূক্ষ্ম কোণ হবে ধনাত্মক। কোনটা ধনাত্মক হইব, থিতাটা কি হইব, ধনাত্মক হইব। বলের দিকে কাজ। আর যদি বলের বিপরীত দিকে হয়, বিপরীত দিকে কাজ কি এর আগে অনেকবার বুঝাইছি, তখন থিতাটা হইবে ঋণাত্মক। মনে করো আমি বল দিতেছি এদিকে, এফ এদিকে, সরণ হইতাছে এদিকে, এস এদিকে, তখন হচ্ছে থিতা হইব ধনাত্মক, পজিটিভ। আর আমি বল দিতেছি এদিকে, আর বস্তু সরণ করতেছে তার বিপরীত দিকে, এদিকে, অথবা মনে করো এদিকে, তখন কি হইব, তখন হইব থিতাটা হইব কি, নেগেটিভ, ঋণাত্মক। আশা করি বুঝতে পারছো। এবার আসো, ক্ষমতা। ক্ষমতার সংজ্ঞা কি? আচ্ছা, জুলের সংজ্ঞাটা বুঝো। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি প্রয়োগ বিন্দু থেকে 1 মিটার সরানো হয়ে থাকে, 1 জুল বলে। বলের দ্বারা কাজ তো বুঝতে পারছো। প্রয়োগ বিন্দুর দিকে যদি সরে যায় তাহলে বলের কাছে কাজ, যেমন ডাস্টার টেবিল থেকে নিচে পড়া, আর বলের বিরুদ্ধে কাছে প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে যদি যায়, ঠিক আছে, এটা হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে যদি যায়, সেটা ঋণাত্মক কাজ, মেঝে থেকে ওঠা। ঠিক আছে। তারপর দেখো শক্তি, জি কোনো ভাইয়া। কিছু কাজ করে সামর্থ্যকে শক্তি বলে। শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, এটাকে এনার্জি দ্বারা প্রকাশ করা হয়। শক্তির একক আর কাজের একক একই। কৃত কাজ মানে হচ্ছে বিহিত শক্তি। খেয়াল করো, শক্তির একক এম এল টি ইনভার্স টু, কাজের একক কি, এম এল টি ইনভার্স টু। আর এখানে একটা জুলের সংজ্ঞা দিছে, কোন বস্তু 1 নিউটন বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগ বিন্দু 1 মিটার সরণ হয়, তাকে 1 জুল বলে। এটা মনে রেখো। ঠিক আছে, এখন আসো ক্ষমতা। ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা জিনিসটা হচ্ছে যে, সমতা মানে এখানে কি আছে, টি দিয়ে ভাগ করতে হইব। বুঝতে পারছো? ক্ষমতা মানে হচ্ছে কি জানি, টি দিয়ে ভাগ করতে হইব। কিভাবে? সময় দিয়ে ভাগ করতে হইব, একক সময়ে। মনে করো, আমরা যে কোনো একটা কাজ করতে কি লাগে, সময় লাগে না? কোন একটা কাজ করতে কি লাগে, সময় লাগে কিনা? মনে করো যে আমি তোমার পড়াইতেছি, পড়াইতে 40 মিনিট লাগতেছে। ঠিক তেমনি যে কোনো কাজ করতে কি লাগে, সময় লাগে। এখন এই সময়টা দিয়ে যদি আমি কাজটাতে ভাগ করি, কত মিনিট টাইম লাগছে, এটাই কি আমার ক্ষমতা। মানে আমি কত সময়ে কতটুকু কাজ করতে পারতেছি, মানে একক সময়ে আমি কতটুকু কাজ করতে পারতেছি। ওই সময়টা দিয়ে আমি যে পরিমাণ কাজ করছি, মনে করি আমি 10 জুল পরিমাণ কাজ করছি 5 মিনিটে, 10 জুল পরিমাণ দৌড়াইছি 5 মিনিটে, তাহলে আমি 5 মিনিট দিয়ে যদি 10 জুলকে ভাগ করতে পারি, তাহলে আসলে আমার কি পাওয়া যাবো, ক্ষমতা পাওয়া যাবো। দেখো, কোন একটা কাজ টি সময়ে আমি ডাব্লিউ পরিমাণ কাজ করছি। বুঝতে পারছো? টি সময় মনে করো 5 মিনিট, 5 মিনিটে আমি মনে করো 10 জুল পরিমাণ কাজ করছি, তাহলে একক সময়ে আমি কি পরিমাণ কাজ করছি, তাহলে ডাব্লিউ বাই টি। এই ডাব্লিউ বাই টিটাই কি, ক্ষমতা। অর্থাৎ একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে তাকে কি বলে, ক্ষমতা বলে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি শিখছো একটু আগে বলো তো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু শিখছো এফ এস। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি শিখছি, এফ এফ এস এস। এফ এস। তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না, এফ এস বাই টি। বাই টি। আবার একটু আগে এটাও শিখছি যে মাঝে মাঝে যদি থিতা থাকে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিতা। এফ এস কস থিতা বাই টি হইব, এরকম তো লেখা যায়। বুঝছো? আবার তুমি একটু আগে শিখাইছো সেকেন্ড চ্যাপ্টারে, এই এস বাই টি। এস বাই টি মানে কি, কারণ মনে আছে কিনা বলো? এস বাই টি মানে কি, বেগ। এস বাই টি মানে কি, বেগ না? দূরত্ব বাই সময় মানে কি, বেগ। তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, বল ইনটু বেগ। এই বেগটা হচ্ছে সমবেগ। এস বাই টি মানে কি, বেগ না? তাহলে ক্ষমতা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই এত, এফ ইন্টু বি, বল ইন্টু বেগ। এভাবে ক্ষমতার বিভিন্ন আছে। 1 কিলোওয়াট মানে হচ্ছে 10 টু দা পাওয়ার। দেখো, তাহলে ক্ষমতা 1 ওয়াট মানে কি, এটা 1 জুলকে 1 সেকেন্ড দ্বারা কি করতে হইব,
এক জুলকে 1 সেকেন্ড দ্বারা ভাগ করতে হইব, তাহলে 1 জুল/সেকেন্ড এটা বেড়ে যাবো। ক্ষমতার বিভিন্ন জিনিসগুলো আছে। 1 কিলোওয়াট 10 টু দ্য পাওয়ার 3, 1 মেগাওয়াট 10 টু দ্য পাওয়ার 6, 1 এইচপি মানে হর্স পাওয়ার 746 ওয়াট। এই মুখস্থ করে ফেলতে হলো, এটা টানা মুখস্থ। এটা লাইফে অনেক কাজে লাগবে। 1 হর্স পাওয়ার মানে যে 746 ওয়াট, কনভার্টে কাজে লাগবে। এবার হচ্ছে শক্তি, কোনো বস্তুর কাজ করে সামর্থ্য কি বলে? শক্তি বলে। শক্তির কোনো একক নাই, বুঝতে পারছো? না, শক্তির একক আছে, শক্তির একক আর কাজের একক এক, একটু আগে বলছিলাম যেটা। মোটরসাইকেলের থেকে, দেখো মোটরসাইকেলের শক্তি সাইকেল থেকে কি বেশি, এই কথার মানে কি? মোটরসাইকেল কাজ করার সামর্থ্য বেশি, শক্তি বেশি। ঠিক আছে, যেমন সাইকেল যদি মনে করো এই 10 কেজি ওজন নিয়ে টানতে পারে, সাপোজ আর কি, সাইকেল 40 কেজি ওজন নিয়ে টানতে পারলে মোটরসাইকেল কি করতে পারবো? 120 কেজি ওজন নিয়ে টানতে পারবো। বুঝতে পারতেছ? তাহলে সে বেশি কাজ করতে পারে, এই জন্য সাইকেলের শক্তি বেশি, সহজ কথা যেটা। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 × 10⁶ জুল। এটা মনে রাখো, 1 কিলোওয়াট আওয়ার মানে কত। বিদ্যুৎ শক্তি যদি আমরা হিসাব করি তখন এটা কি কিলোওয়াট আওয়ারে হিসাব করা হয় আর কি। আর 1 কিলোওয়াট আওয়ারকে বলা হয় 1 বিউটি। বিউটি পার মানে এক 1 কিলোওয়াট আওয়ার যেটা আর কি, এটা। বুঝতে পারছো? এটারে বলে 1 ইউনিটও বলে। মানে কিলোওয়াট × আওয়ার দেখে আবার মানে মনে হয় যে না জানে কিতা করতেছি, কঠিন বুঝতেছে না। তুমি কঠিন বুঝতে পারছো? 1 কিলো মানে কত? 1,000। 1,000 × কত? আওয়ার। 1 আওয়ার আর কি। 1 কিলোওয়াট আওয়ার মানে 1,000 × 1 আওয়ার। তাহলে 1 আওয়ার মানে কত? এটা সবাই জানো, 3700 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এই 3600 আর এটা গুণ করলে এটা পাওয়া যাবে 3.6 × 10⁶। এটা কঠিন কিছু নাই। দেখো শক্তির বিভিন্ন রূপান্তর, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, এটা তাপ শক্তি, এটা শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, স্থির শক্তি, গতি শক্তি, এগুলো হচ্ছে শক্তির রূপান্তর। এখন কেউ যদি বলে যে আদিল কি প্রকার, আদিল কি শক্তি, আদিল কি শক্তি আছে এখানে? নাই। তো কোনটা শক্তি নয়, আদিল কোনো শক্তি না, বুঝছো? এরকম বিষয় আগে, মানে এটির এটির বাইরে যে অন্য কোনো একটা নাম দিয়ে দিতে পারে, বুঝছো কিনা? দিয়ে বলবো কি এটা শক্তি কিনা, তো ওইটা তো শক্তি না, কারণ এটা শক্তির ফর্মে নাই আর কি। এগুলো হচ্ছে শক্তির ফর্ম। এটা থেকে এমসিকিউ আসে, বুঝলে? এখন আসে বিভব শক্তি। কোনো বস্তু অবস্থান পরিবর্তন করে এক অবস্থান থেকে যদি তুমি অন্য অবস্থানে নিয়ে যাও, ঠিক আছে, তখন এটা যে কাজ করার যে শক্তি বা সামর্থ্য লাভ করে আর কি, সেটাকে কি বলে? বিভব শক্তি বলে। এখন মনে করো কোয়েন মাটিতে পড়ে আছে, তুমি কি করছো? কোয়েনটাকে উঠায় টেবিলের উপরে নিয়ে রাখছো, এখানে উঠায় সেটা টেবিলের উপরে নিয়ে রাখছো। এটা যে মাটি থেকে উপরে উঠাই নিছো, অভিকর্ষের বলের বিরুদ্ধে যে উঠায় নিয়ে উপরে রাখছো, তাহলে কোয়েনের মধ্যে কিছু শক্তি জমা হয়েছে, এই শক্তিটা কি? বিভব শক্তি। বুঝতে পারছো? মানে নিচের থেকে উঠায় যে উপরে নিয়ে টেবিলে রাখছো কয়েনটা, এই জন্য এর মধ্যে কি হয়েছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠায় নিয়ে রাখছো, এটা কি হয়েছে, তাকে কি বলে? মানে এই শক্তিটা মূলত আসলে বিভব শক্তি, যে শক্তি জমে যায়। আর অভিকর্ষ বিরুদ্ধে, বলের বিরুদ্ধে কাজ করে অবস্থান পরিবর্তন করলে যে শক্তি লাভ 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 করে তাকে অভিকর্ষ বিভব বলে। যেমন কয়েনটার উদাহরণটা এটা অভিকর্ষ বিভব। কেউ কেউকে ধাক্কা দিলে বা ঠেলা দাও সামনে নিলে, এটাও একটা বিভব, বুঝছো? আর অভিকর্ষ বলে যে মনে করো এম্বর একটা বস্তু এখানে ছিল, তুমি এই উচ্চতা এটারে কি করছো? উপরে উঠাইছো, আস্তে 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 এই উচ্চতা উপরে উঠেছে। এখানে যে শক্তিটা জমা হয়েছে, এটা বিভব শক্তি। বিভব শক্তিটা প্রকাশ করা হয় ইপি দিয়া সম্ভবত। তাহলে এখানে বিভব শক্তি কত? mgh। এম্বর একটা বস্তুকে এই উচ্চতায় উড়াইছো। গতিশক্তি, ওই দেখো বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে mgh, মানে কি বস্তুর ওজন কিন্তু হচ্ছে কি তা উচ্চতা, মানে যে শক্তিটার মধ্যে জমা আছে। আর গতিশক্তি মানে কি? গতিশীল কোনো বস্তু তার গতির জন্য যে কাজ করার শক্তি বা সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলে। যেমন একটা গাড়ি চলতেছে আর কি, ঠিক আছে, তুমি ইচ্ছা করলে স্থির অবস্থা থেকে এটা গতিশীল করছো, তাহলে এটা একটা গতিশক্তি। বা গতির পরিবর্তন করছো, গাড়িটার ব্রেক চেঞ্জ করছো, তবে এটা কি? এটা গতিশক্তি। বুঝতে পারছো? এই উচ্চতায় কোনোটা বস্তু এই উচ্চতা বের করার জন্য কোনো কোথাও উচ্চতা থেকে কোনোটা বস্তু যদি পড়ায় আর কি, তখন সেটা এই উচ্চতা যদি মানে উপর থেকে যদি কোনোটা বস্তু পড়ে আর কি, তখন তো উচ্চতাটা শূন্য ধরা হয় আর কি। গতিশক্তি এবং কৃত কাজ দ্বারা একটা অঙ্ক আছে, এটা আমি লাস্ট ক্লাসে দেখাবো আর কি। এটা লাস্ট ক্লাসে দেখাবো, টেনশন করার কোনো কারণ নাই। তো এখান থেকে জাস্ট এই গতিশক্তি সংজ্ঞাটা দেখবা, কোনো বস্তু গতিশীল হলে যে সামর্থ্য লাগে, বিভব শক্তি সংজ্ঞাটা দেখবা। আর এই কিলোওয়াট আওয়ার অভিকর্ষ ত্বরণ দূর পর্যন্ত দেখলেই হবে। আজকে যতটুকু পড়েছি ততটুকুই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিটা, মানে আজকে যতদূর পড়েছি সমীকরণ গুলো করে ফেলবা আর নোট করে ফেলবা আর কি। বাকিটা নেক্সট ক্লাসে শেষ করে দেবো।
ঠিক আছে, কারো কোয়েশ্চেন থাকলে পরে করো। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।